মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি কাজী রওশন আরা সাকি। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড়ের পর উপকূলীয় অনেক এলাকা এখনও বিদ্যুৎহীন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 40,000 মাছের ঘেরের ক্ষতি, চিংড়ি উৎপাদন কমার শঙ্কা। এক রাতের ভারী বৃষ্টিপাতে ফের প্লাবিত সিলেট শহর। দুপুরের পর থেকে কমতে শুরু করেছে পানি। সুরমার পানি এখনও বিপদসীমার উপরে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বিস্তারিত। শুরুতেই খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর টানা 10 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বিভিন্ন এলাকা। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য মতে ঝড়ে এবার এই খাতে ক্ষতির পরিমাণ 103 কোটি ছাড়িয়েছে। বরগুনা, পটুয়াখালী ও ভোলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের প্রায় 10 দিন হয়ে গেল, অথচ এর রেশ কাটছে না ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায়। ঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় কিংবা বৈদ্যুতিক তারের উপর গাছ পড়ায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা ও পাথরঘাটা সহ বিভিন্ন উপজেলার অধিকাংশ এলাকা। কবে যে কারেন্ট দেবে তাও বলতে পারি না, এবং গাছপালা অনেক ভাঙে ছিঁড়ে গেছে। 26 তারিখ 27 তারিখ বন্যা গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বিদ্যুৎ পাই না। ফ্রিজের মাছ পোনা সব ঠিক আছে। বিদ্যুৎবিহীন দুর্বিষহ জীবন কাটাচ্ছেন পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর, মরিচবনিয়া, ছোট বিঘাই, লাউকাঠি, মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী ও সিংবাড়ি এলাকায়। একই পরিস্থিতি বাউফলের নওমালা এবং কলাপাড়ার কুয়াকাটার বিভিন্ন স্থানে। ট্রান্সমিটার ভাঙ্গিয়া, খুঁড়ি ভাঙ্গিয়া পড়ে রয়েছে, গাছ পড়ে, কিন্তু কোনো বিদ্যুৎ আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা তো বড় বিপদে আছি, বন্যায় 10 দিন সময় বিদ্যুৎও নাই। এরপর ঘর দুয়ার থেকে গেছি, আশপাশের তো গেছে। গরমের কারণে অনেক বিদ্যুৎ ছিন্নের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, অনেক বাচ্চা কাচ্চা খুবই অসুস্থ। পটুয়াখালী ও বরগুনা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে 2 জেলায় ঝড়ে এবার 1720টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে এবং 450টি খুঁটি ভেঙে যাওয়ায় 7.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত 88% গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ঝড়ের পরের দিন একটা প্রাথমিক অ্যাসেসমেন্ট করে কি পরিমাণ খুঁটি ভেঙেছে, কি পরিমাণ খুঁটি মাটিতে পড়েছে, কি পরিমাণ তার ছিঁড়েছে, এমনকি প্রত্যেকটা স্পেনে গাছ পড়েছিল। আমরা চেষ্টা করতেছি যাতে গ্রাহক দ্রুত বিদ্যুৎটা পায়, এর জন্য আর কি খুব চেষ্টা চালাই যাচ্ছি যে বিদ্যুৎটা দেওয়ার জন্য তাদের। এদিকে ভোলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হলেও সদর, লালমোহন ও বদরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা এখনো বিচ্ছিন্ন। গাছ গাছা ভরিয়া রয়েছে, অনহন্ত আমগো আয়া কারেন্টের লাইনটা অনহন্ত ঠিক করে দেন। আমরা কারেন্টের আবেদন করছি, হেরা একবার ছায়া মনে করেন আবার ওই আগে গেছি গিয়া, যাওয়ার পর মনে করেন হেরার কোনো খোঁজ নেই না। পোলাপানের ঘামছি, এক একটার গায়ে গোড়া উঠে গেছে গরমে। ময় মুরব্বীরা অনেক কষ্টে আছে, অসুস্থ লোকেরা কষ্টে আছে, ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারতেছে না। জেলা ওয়েস্ট পাওয়ার জোনের পক্ষ থেকে জানানো হয়েছে ঝড়ে 52 কিলোমিটার তার, 3টি ট্রান্সফরমার ও 61টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ সচল করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন পর্যন্ত আমাদের যেহেতু শিফটিং ডিউটি নেই, আমাদের যতটুকু লোকবল তা নিয়ে আমরা সারাদিন কাজ করেছি। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে ইতিমধ্যেই আমাদের সমন্বয় সভার মাধ্যমেও তাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে দ্রুত জনগণের মাঝে বিদ্যুৎ লাইন সংযোগ সংস্কার করে দ্রুত মানুষের মাঝে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্যমতে রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকায় বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জাম নষ্ট হওয়ায় ক্ষতি হয়েছে 103 কোটি 33 লাখ টাকা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। বরগুনা ও ভোলায় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন আমাদের প্রতিনিধি মুশফিক আরিফ এবং হামিদুর রহমান হাসিব। ঘূর্ণিঝড় রেমেলের কারণে বিদ্যুৎ বিভাগ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানিয়েছেন যে এবারে প্রায় 90% বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনা জেলার 6টি উপজেলায় প্রায় 2.5 লক্ষ পল্লী বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এর মধ্যে
50,000 গ্রাহক এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিশেষ করে বরগুনা সদর উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ। লাইনগুলো পড়ে গেছে, খুঁটি ভেঙে গেছে, তার ছিঁড়ে গেছে এবং লাইনের খুঁটি পড়ে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এখানকার যে ছোট ছোট হাট বাজারগুলো রয়েছে সেই হাট বাজারগুলোতে ব্যবসায়িক পণ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং নাগরিকরাও একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে যে আগামী 1 সপ্তাহের বেশি সময় লাগতে পারে এই লাইনগুলো পুনরায় মেরামত করার জন্য। 5টি গ্রুপে বরগুনা জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে সেই 5টি গ্রুপে তারা মেরামত করার কাজ করছেন। উপকূলীয় দ্বীপ জেলা ভোলার উপর দিয়ে ঘূর্ণিঝড় রিমাল যে তাণ্ডব চালিয়েছে তাতে বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে এবং সেই গাছপালা যে বিদ্যুতের যে লাইন রয়েছে সেই লাইনের উপরে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে এবং ভেঙে গেছে। এতে করে স্বাভাবিক যে বিদ্যুৎ সরবরাহ সেই বিদ্যুৎ সরবরাহ ঘূর্ণিঝড়ের পরপর অনেক এলাকায় বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ বিভাগ এবং পল্লী বিভাগ দিনরাত চেষ্টা করে সেই বিদ্যুৎ সরবরাহ লাইন অনেকাংশে স্বাভাবিক করলেও এখনও বহু গ্রামগঞ্জে বিদ্যুতের সেই সরবরাহ এখনও পূর্ণাঙ্গভাবে চালু করতে পারিনি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন শ্যামপুর গ্রামে। সেই এলাকার 9 নং ওয়ার্ডে এখনও বহু পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। তারা বলছে যে বিদ্যুৎ না থাকার কারণে তারা তীব্র গরমে তারা অতিষ্ঠ হয়ে গেছে, বহু শিশু এবং বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। এছাড়া ভোলার লালমোহন ইউনিয়নের বদরপুর ইউনিয়ন, গজারিয়া এবং পৌরসভার 9 নং ওয়ার্ডেও এখনও বিদ্যুৎ নেই। এছাড়া বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে আমরা বিদ্যুতের নেই বলে অনেক জায়গা থেকেই আমরা খবর পাচ্ছি। তবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা দিনরাত চেষ্টা চালিয়ে প্রধান যে লাইনগুলি রয়েছে সেসব লাইন অধিকাংশ তারা মেরামত করেছে। তবে বিচ্ছিন্ন যে কিছু লাইন রয়েছে তো সেই লাইনগুলি তারা মেরামত করার চেষ্টা চালাচ্ছে আর তারা আশা করছে যে 2-1 দিনের মধ্যে সেসব লাইন সরবরাহ স্বাভাবিক করতে পারবে। ঘূর্ণিঝড় রিমালে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত হয়েছে 40,000 মৎস্য ঘের। এতে চলতি বছর চিংড়ি উৎপাদন অর্ধেকে নেমে আসার শঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব পড়তে পারে রফতানিতেও। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামানের রিপোর্ট। এ চিত্র দেখে মনে হতে পারে এটি মাছ ধরার কোনো উৎসব, কিন্তু তা নয়। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাঁধ ভেঙে খুলনার পাইকগাছার লতা এলাকায় ভেসে যাওয়া কয়েকশো ঘের থেকে বেরিয়ে যাওয়া চিংড়ি ও অন্যান্য মাছ সংগ্রহের চেষ্টা করছেন কয়েকশো মৎস্য চাষি। দক্ষিণাঞ্চলের 3 জেলায় মূলত চিংড়ি চাষ হয়। মৎস্য বিভাগের হিসাবে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনায় 9,000, বাগেরহাটে 2,700 ও সাতক্ষীরায় 3,900 ঘের তলিয়ে গেছে। প্রাথমিক ক্ষতি দাঁড়িয়েছে 332 কোটি টাকা। এসে মাছ আছে, এই পরিমাণ মাছ ছিল, এই মাছ সব নদীতে চলে গেছে, মানে লক্ষ লক্ষ টাকা। আর ইভারেজ তো কোটি কোটি টাকার ক্ষতি, এর ক্ষতির কোনো শেষ নেই। আমাদের যে লিজ ঘের ছিল একেবারে শেষ, এগুলো তৈরি করতে বা এগুলো গোছাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমাদের যে ক্ষতি হয়েছে তা পোষাতে পারবো কিনা আল্লাহই জানে। রফতানিকারকরা জানান, এমনিতেই দেশে মাছের উচ্চ মূল্য, তার উপর রিমালের কারণে রফতানিযোগ্য চিংড়ি সংকটে বাধাগ্রস্ত হবে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়। চিংড়ির প্রোডাকশন তো এমনি আমাদের কম, আর এই কমের কারণেই তো আমরা এক্সপোর্টাররা মার খাচ্ছি, প্রতি বছর লস করতেছি। আর এই ঝড়ের জন্য যে আরও 30%, প্রায় 1,000 কোটি টাকার পণ্য আমরা পাবো না, আমাদের এক্সপোর্ট আরও কমে যাবে এবং আমাদের ব্যাংক, লোকজন, বেতন, এই সমস্ত দায় দেনা কোথার থেকে মিটাবো? এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা প্রভাব বিস্তার করবে আমাদের উপরে। মৎস্য অধিদপ্তর বলছে, ক্ষতি পুষিয়ে নিতে ও চিংড়ি উৎপাদন অব্যাহত রাখতে চাষিদের তালিকা করে প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। চাষিদের আসলে এখান থেকে যদি রিভাইভ করতে হয় তাহলে এই পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে এদের এই পুকুরগুলো প্রস্তুত করে ভর্তুকি মূল্যে আসলে এই পোনা সরবরাহ করতে হবে। কারণ এই যারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তো টাকা পয়সা সব ব্যয় হয়ে গেছে, এদের আর্থিক সাহায্যেরও প্রয়োজন। পোনা দিতে হবে, মাছের খাদ্য দিতে হবে, তাহলে এটি ওভারকাম করা সম্ভব। 2022-23 অর্থ বছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 1,25,000 টন চিংড়ি উৎপাদন হয়েছিল, যেখান থেকে রফতানিযোগ্য চিংড়ি রফতানি করে 2,412 কোটি টাকা আসে দেশে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। রিমালে ক্ষতিগ্রস্ত রাজবাড়ীর দৌলতদিয়ায় বন্ধ ঘাটটি 10 দিনেও সংস্কার করা হয়নি।
7টির মধ্যে মাত্র 2টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এতে পণ্য পরিবহন ও চলাচলে ভোগান্তি পোহাচ্ছে ওই রুটে চলাচলকারী ও যানবাহন চালকরা। রিমালের বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া অংশের 7 নম্বর ঘাটের পন্টুন ধসে দেয়। ঘাটটি মেরামতের চেষ্টা চলছে বলে জানায় বিআইডব্লিউটিএ। এর আগে বিভিন্ন সময়ে বন্যা ও ঝড়ের কবলে ধসে গিয়েছিল আরও 5টি ঘাটও। এদিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ব্যাংক ও ঋণের কিস্তি স্থগিত ও সুদ মওকুফের দাবিতে মোংলায় মানববন্ধন করেছে দুর্গত এলাকার প্রান্তিক কৃষক ও মাছ চাষিরা। তাদের সাথে একাত্মতা জানান স্থানীয় জনপ্রতিনিধি ও পৌরসভার কাউন্সিলর। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা। সিলেট শহরের জলাবদ্ধতার পানি দুপুর থেকে কমতে শুরু করেছে, সাথে কমেছে বৃষ্টির পরিমাণ। গতকাল রাতে টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে পুরো শহর। সুরমা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেট প্রতিনিধি শুভ্র দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার মধ্যরাতে টানা কয়েক ঘণ্টা বৃষ্টিতে নগরের উপশহর মেন্দিবাগ, মাছিমপুর, 13 রতন, সাদারপাড়, সোবাহানীঘাট, জিন্দাবাজার, চৌহাট্টা, পায়রা, দরগা মহল্লা, মুন্সিপাড়া, হাওয়াপাড়া সহ 42টি ওয়ার্ডে শতাধিক এলাকা পানিবন্দী হয়ে পড়ে। বাসাবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। চলাফেরার সমস্যা, আওয়া যাওয়ার সমস্যা, পানি টানি, কাঠ বালি এটা সব নষ্ট হয়ে যায়। যে কটা কাস্টমার আমাদের আছে, দুর্ভোগের সময় মানুষ যাইতে পারে নাই, কোথায় যাবে, যাওয়ার মতো তাদের রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে বন্যায়। দুর্ভোগ বলতে তো চূড়ান্ত দুর্ভোগ। তার কারণ হইল এই যে জামতলা রাস্তা এবং তালতলা, এইখানে প্রথম কারণ হলো এই ড্রেনের জলাবদ্ধতা নদীর সাথে একদম একাত্মতা হয়ে যায়। এইটার কারণে পানিটা নামে না। একটু বৃষ্টি হইলেই, এই যেমন আজকে সকালে ভোরে কিন্তু তালতলা রাস্তার মধ্যে আঁটু পানির মতো ছিল। কত কষ্ট, যাওয়ার কষ্ট, রুজি কষ্ট। দুপুরের পর কমতে শুরু করেছে শহর এলাকার পানি। শহরের বিভিন্ন পাহাড়ি ছড়া দিয়ে পানি নামছে, তবে সুরমা নদীর পানি এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। শহরের চেয়ে পানির লেভেলটা নদীর উপরে, তো ড্রেনেজ সিস্টেমের পানি যেগুলো, এগুলো আসলে নদীতে বের হতে পারতেছে না। আর সিলেটে যেহেতু গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই সিলেট শহরের প্রচুর জায়গা প্লাবিত হয়েছে। তো সিলেটের যে কিন ব্রিজের পয়েন্টটা, এখানে যদি পানিটা আরেকটু নেমে যায়, তাহলে শহরের পানিটা আমরা আশা করি নদীতে আসবে এবং শহরের জলাবদ্ধতা কিছুটা হলে নিরসন হবে। গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় সিলেট অঞ্চলে 226.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে দুপুরের পর থেকে বৃষ্টি কমতে থাকে। মাছরাঙা, নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে সিলেট থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন স্টাফ রিপোর্টার শুভ্র দাস রাজন। এলাকার মাসিমপুর উপশহর, 13 রতন, তালতলা, জামতলা এসব এলাকায় নিম্নাঞ্চল কিন্তু জলাবদ্ধ হয়ে পড়ে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে এসব এলাকার পানি কিছুটা অনেক জায়গায় বৃষ্টি থাকার কারণে এইসব জায়গায় পানি বৃদ্ধি পায় এবং বৃষ্টি থেমে গেলে কিন্তু কিছুক্ষণ পর আবার এসব এলাকার পানি নেমে যায়। আমি এখন আছি জামতলা এলাকায়। এসব আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সকালে প্রায় হাঁটু সমান পানি ছিল, কিন্তু এখন পানি আস্তে আস্তে বৃষ্টি না হওয়ার কারণে পানি কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে। তবে এখানকার বাসিন্দার সাথে আলাপ করেছিলাম, তারা যেমনটি বলেছে যে সিটি কর্পোরেশন কিন্তু এই জলাবদ্ধতা নিরসনে কিন্তু আসলে 1000 কোটি টাকার উপরে কিন্তু এখানে এই খাতে ব্যয় করেছে, কিন্তু তারপরে কিন্তু আসলে জলাবদ্ধতা থেকে এই এলাকার মানুষ কিন্তু মুক্তি পাননি। তারা বলছেন যে 1 ঘন্টার বৃষ্টিতেই তাদের বসত বাড়িতে পানি প্রবেশ করে, যার কারণে আসলে তাৎক্ষণিকভাবে তাদের মালামাল সেভাবে তারা গুছিয়ে উঠতে পারেনি, যার কারণে তাদের বেশিরভাগ মালামালই কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের রিসোর্ট থেকে রাতের আঁধারে সরিয়ে নেওয়া হচ্ছে মালামাল। সম্প্রতি তার এসব সম্পদ ক্রোকের নির্দেশ দেয় আদালত। ক্ষমতার দাপট দেখিয়ে এই সম্পদ তিনি কিনেছিলেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে এই জমিগুলো পানির দামে কিনেছিলেন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। বানিয়েছেন দৃষ্টিনন্দন পার্ক। বেনজিরের ক্ষমতার সবচেয়ে বড় শিকার ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়। ভয় দেখিয়ে জবরদস্তি করে কিংবা অন্যান্য নানা কৌশলে তাদের জমি বাড়িঘর দখল করে নিয়েছেন তিনি। অন্তত 300 গাছ ছিল, এই গাছ আজকে একটা, আগামী দিন 2টা, এইভাবে কাটতে কাটতে দেখা যাচ্ছে 2-3 মাস বসে কাটিয়ে বিলীন করে ফেলাইছে।
সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির তার ক্ষমতার অস্বাভাবিক প্রয়োগ করেছেন সরকারি সম্পত্তির উপরও। এলজিইডির প্রায় 250 মিটার পাকা সড়ক দখল করে নির্মাণ করেছেন তার পার্কের প্রধান ফটক, যা সার্বক্ষণিক কড়া পাহারায় বন্ধ রাখা হতো পার্কের নিরাপত্তায়। রাস্তা বন্ধ থাকায় পার্কের পাশে ও ভেতরে থাকা নিজেদের জমি ও মাছের ঘেরে যাতায়াত বন্ধ হয়ে যায় সবার। জীবন জীবিকার পথ বন্ধ হলেও ভয়ে নীরব থাকা ছাড়া কিছুই করার ছিল না কৃষকদের। সরকারি রাস্তা সে আটকাই দিয়েছে, আমাকে ওদিকে যেতে পারিনি আমরা, আমাকে জমিতে আমরা যেতে পারি না, জায়গায় যেতে পারি না। ওই যে জমিতে সব তো কোনো সমস্ত আসতে দেয় না, আর বেশি বেশি কথা কয়। ফসল করিয়া খাওয়ার মতো কোনো পরিবেশ নেই। সরকারি ভূমি হোক, রাস্তা হোক, কোনো সম্পত্তি কোনো ব্যক্তি দখলে নিতে পারে না। আমরা বিষয়টি তদন্ত করে এলজিডির সাথে আলাপ করে আদালতের অনুমতি নিয়ে এই রাস্তাটি উন্মুক্ত করার ব্যবস্থা নিব। শুধু গোপালগঞ্জ নয়, বেনজির ও তার পরিবারের সাভানা ইকো পার্কের থাবার বিস্তৃতি হয়েছে মাদারীপুরেও। রাজৈর উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত সাতপাড়া ডুমুরিয়া মৌজার শত শত পরিবারের 170 বিঘা জমি গ্রাস করেছেন বেনজির। তার লোভের সবচেয়ে বড় শিকার হয়েছে স্থানীয় সনাতন ধর্মী পরিবারগুলো। ভয় দেখিয়ে বা কৌশলে বাধ্য করে 113টি দলিলে এসব জমি কেনা হয় স্ত্রী, কন্যা ও বেনজিরের নিজের নামে। এত কষ্টের পর জমি ডুক করছিলাম, বাড়ি কষ্টে জমি ডুক দিয়েই স্যার যাই নাই ওদের। একটু জমি দিয়া একজনের কাছ থেকে ওই জমি কাটে অন্য জমি ভাঙিয়ে ফেলছে, আর তার বাধ্যতামূলক তার দিতে দেওয়া রাখছে। ভয়টাই দিয়া যে থাকতির বানায় ডাকড়া কইয়া জোর করে নিয়ে গেছে জমি। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালত বেনজির আহমেদের কেনা সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন। আমার বিশ্বাস এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে এবং ফৌজদারি আইনে তার নামে অবশ্যই তার সাজা হবে। তবে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির অভিযোগের পর নানা বিধিনিষেধের পরও সাভানা পার্ক নিয়ে নতুন নতুন অভিযোগ উঠেছে ওই এলাকায়। আদালত সম্পত্তির ক্রয়ের নির্দেশ দিলেও রাতের আধারে কয়েকটি ট্রাকে করে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। এমনকি ব্যাংক লোন নিয়ে করা খামার থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেকগুলো গরু। 5 বছর র্যাব আর 2 বছরের বেশি সময় পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা থাকা অবস্থায় ক্ষমতার দাপট দেখিয়ে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পত্তির মালিক বনে যাওয়া বেনজির যাদের জমি দখল করেছেন দ্রুত তাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গোপালগঞ্জ ও মাদারীপুরের পরিবারগুলো। এছাড়াও গাজীপুর ও কক্সবাজার সহ আরও কয়েক জায়গায় বেনজিরের সম্পদ আছে বলে বিভিন্ন গণমাধ্যমের তথ্যে বের হয়ে এসেছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কালীগঞ্জের ভূষণ রোডে এমপি আনারের বাসভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে পৌর আওয়ামী লীগ। এ সময় বক্তারা আনার হত্যার সাথে জড়িতদের দ্রুত আটক ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধনে পৌর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। ভোট হবে আগামী বুধবার। শেষ সময় এসে প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকা। সমর্থকদের সাথে নিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তারা। মিছিল, মিটিং ও লিফলেট বিতরণের পাশাপাশি ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ভোটের আগের রাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে জরুরি সেবা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এছাড়াও নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরশুদিন ৪র্থ ধাপে ৫৫টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট। কিশোরগঞ্জে চিকিৎসকের অবহেলায় আফফান নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ২৬শে এপ্রিল কিশোরগঞ্জের মেডি ল্যাব হেলথ সেন্টারে শামীম ইয়াসার আফফানের টনসিলজনিত সমস্যার কারণে অস্ত্রোপচার হয়। পরে জটিলতা দেখা দিলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৭ মে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, অদক্ষতা ও ভুল চিকিৎসার কারণে আফফানের মৃত্যু হয়েছে। এদিকে মানিকগঞ্জে ৩,০০০ টাকা বিল দিতে না পারায় ১.৫ বছরের এক শিশুকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে আটকে রাখার পর তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনেরা।
চট্টগ্রামে মাদকের নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। গতরাতে নগরের পাহাড়তলী থানার ভলজাওয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। সিএমপির উপপুলিশ কমিশনার নিহাত আদনান তাইয়ান জানিয়েছেন, করোনার সময় থেকে ইয়াবা আসক্ত হয়ে পড়েছিল রিনা আক্তারের ছেলে কলেজ শিক্ষার্থী ওমর। রাতে নেশার টাকা চেয়ে না পেয়ে বটি দিয়ে মায়ের উপর হামলা চালায় সে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নোয়াখালীর চাটখিল উপজেলার পৌরবাজারে রক্তিম রোজ মেডিসিন পার্ক নামের একটি ফার্মেসির দোকানের মালিক নূর হোসেন পলাশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, গত 26শে মে কলেজ ছাত্রী ডাক্তার পরিচয় দানকারী নূর হোসেন পলাশকে মেডিকেল রিপোর্ট দেখানোর জন্য যায়। তার অভিযোগ, চেম্বারে যাওয়ার পর নাকে কিছু ধরে অচেতন করে তাকে ধর্ষণ করে পলাশ। জ্ঞান ফেরার পর হত্যার ভয় দেখায়। গত শুক্রবার ভুক্তভোগী ধর্ষণের ঘটনা চিরকুটে লিখে তার মাকে জানান। রোববার এ বিষয়ে থানায় অভিযোগ করলে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পলাশকে। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় 3 দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে 35 থেকে 40 টাকা। ব্যবসায়ীরা জানান, আগে প্রতি কেজি কাঁচামরিচ 120-30 টাকা বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। আমদানিকারকেরা জানান, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে 23শে মে সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। এরপর থেকে 472 টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সরবরাহ বাড়ায় দাম কমেছে। অন্যদিকে সরবরাহ কমের অজুহাতে 7 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 15 টাকা করে। আগে প্রতি কেজি পেঁয়াজ 65 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 80 টাকা দরে। চুয়াডাঙ্গায় ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন ও প্রতিনিধিকে মারধর এবং লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতরাতে শহরের সাতগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিতের অভিযোগ, ওই এলাকার একটি বিবাদের মীমাংসায় যায় চুয়াডাঙ্গা সদর থানার সহকারী উপপরিদর্শক নাসরিন আক্তার সহ পুলিশের একটি দল। সে সময় নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন শিমুল হোসেন। পুলিশ সদস্যরা তার কাছে অভিযুক্ত এক ব্যক্তির বিষয়ে শিমুলের কাছে জানতে চান। শিমুল তথ্য দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হয় পুলিশ কনস্টেবল শাহিন। ডিবিসি নিউজের প্রতিনিধি কামরুজ্জামান সেলিম সেখানে গেলে তার ফোন ভেঙে ফেলে এসআই মামুন। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে শিমুলকে পিকআপ ভ্যানে করে নামিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ সদস্যরা। বাংলাদেশে প্রথমবারের মতো MIT লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ বোর্ডিং স্কুল চেইন হেলিবারি ভালুকা। রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে হেলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও গ্রেডি জানান, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MITর এজারটন সেন্টারের সহযোগিতায় আগামী 11 থেকে 15 জুন ময়মনসিংহের ভালুকায় স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স। এতে অংশ নেবে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য থেকে নির্বাচিত 11 থেকে 14 বছর বয়সী 100 জন শিক্ষার্থী। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম হলো আরও একবার। ঘূর্ণিঝড়ের পর উপকূলীয় অনেক এলাকা এখনও বিদ্যুৎহীন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 40,000 মাছের ঘেরের ক্ষতি, চিংড়ি উৎপাদন কমার শঙ্কা। এক রাতের ভারী বৃষ্টিপাতে ফের প্লাবিত সিলেট শহর। দুপুরের পর থেকে কমতে শুরু করেছে পানি। সুরমার পানি এখনও বিপদসীমার উপরে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।